বিমান ছিনতাইকারীর পরিচয় উদ্ধারের দাবি র্যাবের। লাশ ময়নাতদন্তে চট্টগ্রাম মেডিকেলের মর্গে। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক। চকবাজারের নিহতদের স্মরণে চলছে রাষ্ট্রীয় শোক পালন। নিহত ৬৭ জনের মধ্যে বাকি ১৯ জনের পরিচয় আগামী ২ সপ্তাহে, বলছে সিআইডি। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল ঘোষণা। লিটন নন্দী ও উম্মে হাবিবাকে ভিপি জিএস করে বাম জোটের প্রার্থী ঘোষণা। এবং পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। হত্যা মামলার রায় হলেও ১০ বছর শেষ হয়নি বিস্ফোরকের বিচার। শিগগিরই শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুর সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। বিমান ছিনতাই করতে গিয়ে যে যুবক কমান্ডো অভিযানে নিহত হয়েছেন তার আঙুলের ছাপ ক্রিমিনাল ডেটাবেসে থাকা এক অপরাধীর সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছে র্যাব। র্যাবের তথ্য অনুযায়ী ওই যুবকের নাম মোহাম্মদ পলাশ আহমেদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সর্দারের ছেলে তিনি। পলাশের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। এদিকে স্বাভাবিক কার্যক্রম চলছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ছিনতাইয়ের চেষ্টা হওয়া বিমানের দুবাইগামী যাত্রীরা আজ দুপুর ১টায় একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বিমানবন্দর ম্যানেজার। গতকাল চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিকেলে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার পর মাঝ আকাশে অস্ত্রধারী ওই যুবক যাত্রীদের ভয় দেখানোর পাশাপাশি ক্রুদের জিম্মি করেন। পরে বিমানটি শাহ আমানতে বিমানবন্দরের অবতরণ করার পর সেনাবাহিনীর ৮ মিনিটের কমান্ডো অভিযানে যুবক নিহত হয়। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মঞ্জু, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য এসেছে? বিমানটি ছিনতাই হয়েছিল নাকি অন্য কোনো ঘটনা এর সাথে জড়িত আছে? এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সন্দেহকারী সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিয়োগ হয়েছেন এবং ইতিমধ্যে আমরা তার পরিচয় জানতে পেরেছি যে তার নাম হচ্ছে পলাশ আহমেদ। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। এছাড়া এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম বিমানবন্দর ম্যানেজারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল বাংলাদেশ বিমানে যেসব যাত্রী, যে বিমানটি আসলে ছিনতাইয়ের চেষ্টা করেছিল সেই বিমানের যাত্রী ছিলেন দুবাইগামী যাত্রী। তারা সারা রাত আসলে চট্টগ্রাম বিমানবন্দরে অপেক্ষা করেছিলেন এবং আজ দুপুর ১:২৫ পরে তাদেরকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে একটি বিমান চট্টগ্রাম বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। এছাড়া আমরা জানি যে দুষ্কৃতিকারী আসলে সেনাবাহিনীর অভিযানে নিয়োজিত হয়েছে তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এছাড়া এই ঘটনায় এখনো সিভিল এভিয়েশনের পক্ষ থেকে মামলা করার কথা শুনলে এখনো কোনো মামলা হয়নি বলে আমরা পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া আজকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিমানবন্দরে যে নিরাপত্তা ব্যবস্থা আছে তা অন্য দিনের তুলনায় কিছুটা কঠোর ভাবে এখানে আসলে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এ ছিল আমাদের চট্টগ্রাম থেকে সর্বশেষ। মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম। দর্শক, কিছুক্ষণ আগেই বিমানবন্দরে প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন ছিনতাইয়ের বিষয়ে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী জুলহাস কবির, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুলহাস, কিছুক্ষণ আগেই প্রতিমন্ত্রী আমাদের ব্রিফিং করেছেন, তো সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং বিমান ছিনতাইয়ের ঘটনায় মন্ত্রী কি বলেছেন, সব মিলিয়ে জানাবেন।
জ্যোতি, এই মাত্র আর কি বিমান প্রতিমন্ত্রী, সচিব এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এবং বিমানের এমডি সহ বড় একটি টিম যারা বিমানবন্দর ঘুরে দেখলেন এবং তারা এই ব্রিফিং শেষ করেছেন। তাদের বিমান প্রতিমন্ত্রী যেটি বলছেন যে এই ঘটনায় যে তদন্ত করা হয়েছে এবং এটি নিয়ে যে তদন্ত যে কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি আসলে কাজ শুরু করছে এবং তারা তদন্ত করার পরে তারা ফাইনালি বলতে পারবেন যে আসলে এখানে ওই যে প্যাসেঞ্জার কিভাবে এই পিস্তল নিয়ে ঢুকলো সেটি তদন্ত করা ছাড়া আসলে আগাম তারা কিছু বলতে পারছে না। তবে আপনাকে জানিয়ে রাখি, তারা প্যাসেঞ্জার যেটি ছিলেন যাত্রী তার পরিচয় নিশ্চিত করেছেন। তারা বলছেন যে পলাশ নামে একজন যাত্রী, যার বাড়ি নারায়ণগঞ্জে, তিনি এই ডোমেস্টিক দিয়ে তারা গেছিলেন। তারা চট্টগ্রাম গ্রামের উদ্দেশ্যে তিনি ডোমেস্টিক থেকে উঠেছিলেন এবং তার যে ফিঙ্গারপ্রিন্ট সেটিও কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে বলে তারা জানাচ্ছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তদন্ত কমিটি যারা যে 5 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন এবং স্ক্যানার মেশিন যেগুলো আছে সেগুলোও তারা চেক করে দেখবেন বলে প্রতিমন্ত্রী জানিয়েছে। কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন হওয়ার আগে সকাল 11টার পর থেকে কিন্তু মন্ত্রী, সচিব সহ বড় একটি টিম তারা কিন্তু এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে ঘুরেছেন এবং তাদের সেফটি সিকিউরিটি কীভাবে নিশ্চিত করা হয় সেটি কিন্তু প্রতিমন্ত্রী দেখার চেষ্টা করেছেন এবং আমরাও সাংবাদিক সেখানে ছিলাম। বিমান সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের যে পিস্তলটি সেটি কিন্তু স্ক্যানারে দিয়ে হয়েছিল এবং সেটি স্ক্যানারে ধরা পড়ে কিনা সেটি কিন্তু সাংবাদিকদের, পুরো গণমাধ্যম কর্মীদেরকে তারা দেখাইছে সেটি ধরা পড়ে। তারা বারবার দাবি করছেন যে কোনো ধরনের আগ্নেয় অস্ত্র নিয়ে এই এয়ারপোর্টে যে সিকিউরিটি ব্যবস্থা আছে সেখান দিয়ে যাওয়া আসলে সম্ভব না, সেটি আমরাও দেখেছি। তবে কিভাবে আসলে তাহলে এই পিস্তলটি গেল, তারা বলছেন যে এটি খেলনা পিস্তল হতে পারে কিংবা আগ্নেয় অস্ত্র হতে পারে, বাইরে থেকে কেউ এটি সাপ্লাই করেছে কিনা সেই বিষয়টি আসলে তদন্ত না হওয়া পর্যন্ত আসলে নিশ্চিত করে এই বিমান প্রতিমন্ত্রী কিংবা সচিব কিংবা সিভিল এভিয়েশন চেয়ারম্যান কেউই আসলে বলতে পারছেন না। তো জ্যোতি, এই ছিল এয়ারপোর্ট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জুলহাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শাহজালাল বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুলহাস কবির। এবার অন্য প্রসঙ্গে যেতে যাচ্ছে। চকবাজারের চুরিহাট্টায় নিহতদের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। শোক জানাতে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর চকবাজার রয়েছেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিহাব, পুরান ঢাকাতে রাসায়নিক গুদাম সরানোর ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছিল তা এই পর্যন্ত কতটুকু কার্যকর হয়েছে, আপনার চোখে কতটুকু ধরা পড়েছে এবং এ ব্যাপারে আপনার কাছে আর কি কি তথ্য আছে এবং সব মিলিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। চুরিহাট্টার যে মোড়টি সেখানে অবস্থান করছি। এখানে 5 দিক থেকে 5টি রাস্তা এসে মিলিত হয়েছে। ঠিক সেই মোড়ে দুর্ঘটনাটা ঘটেছিল সেই 20 তারিখে 10:30টার দিকে এবং আপনারা জানেন যে অনেক হতাহত হয়েছে এবং এই বড় দুর্ঘটনাটি সারা দেশকেই নাড়িয়ে দিয়েছে এবং সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের লোকজন এখানে আসা যাওয়া করছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ব্র্যাকের পক্ষ থেকে 15 জন কর্মী এসেছেন। তারা এখানকার মানুষজনকে মানসিক বিভিন্ন ধরনের সহযোগিতা সাপোর্ট দেওয়ার জন্য এখানে তারা তাদের সাথে কথা বলবে এবং এছাড়াও আশেপাশে যে বাসাবাড়ি রয়েছে সেসব বাসাবাড়িতেও তারা যাবে। সেখানকার লোকজন যারা রয়েছে তারা কোনো ধরনের আগুন আতঙ্ক কিংবা কোনো ধরনের সন্তুষ্ট কিনা বা হাসপাতালগুলিতে রোগীরা যারা রয়েছে তাদেরও মানসিক অবস্থা কি এবং তাদের কোনো সাপোর্ট লাগবে কিনা সেই বিষয়ে তারা কথা বলবেন। এবং এছাড়াও দেখেছি যে একটি বেসরকারি প্রকৌশলী সংগঠনের পক্ষ থেকেও 3 জন প্রতিনিধি এসেছে। 5 সদস্য বিশিষ্ট কমিটি করলেও 3 জন এখানে আমরা আসতে দেখেছি। তারা একটু ঘুরে দেখেছেন এবং তারাও আমাদের জানিয়েছেন তারা তাদের সংগঠন গিয়ে রিপোর্ট জমা দেবেন এবং তারপরে তারা আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সাথে কথা বলবে। এছাড়া এখানে সিআইডি, ডিবি, র্যাব, পুলিশ থেকে শুরু করে সব ধরনের সরকারি প্রতিষ্ঠানও এখানে রয়েছে। আমরা আরেকটি দেখেছি যে সমাজসেবা অধিদপ্তরের লোকজনকেও আমরা এখানে দেখেছি। তারাও এখানে সে বিভিন্ন অবস্থা পরিদর্শন করছেন এবং এখানকার লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছেন
এবং তারাও তাদের অফিসে গিয়ে একটি রিপোর্ট করবে। তার পরিপ্রেক্ষিতে আসলে কী ধরনের উদ্যোগ পরবর্তীতে নেওয়া হবে। আরেকটা বিষয় দেখেছি আমরা, বিভিন্ন ব্যাংক, বেশ কয়েকটি ব্যাংক এবং লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকেও এখানে লোকজনকে আসতে দেখেছি। তারা এখানে অবস্থা পর্যবেক্ষণ করছেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। যেহেতু যারা এখানে ক্ষতিগ্রস্ত বা মারা গিয়েছেন তারা হয়তো বা লাইফ ইন্স্যুরেন্স সাপোর্ট বা ব্যাংকিং অন্যান্য সহায়তা করার বিষয়গুলো হয়তো বা আসবে পরবর্তীতে। এছাড়া আপনারা জানেন যে দুপুরে একটি মিটিং বা সভা হয়েছে সিটি কর্পোরেশনে এবং গতকালকে মন্ত্রণালয়ে এবং জেলা প্রশাসকের থেকেও মিটিং হয়েছে এবং সেখানে জানানো হয়েছে। শিহাব, আমরা আবারও পরবর্তী সংবাদে আপনার কাছে আসব। দর্শক, এই মুহূর্তে রাজধানীর চকবাজার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের মধ্যে বাকি ১৯ জনের পরিচয় আগামী ২ সপ্তাহের মধ্যে সম্ভব হবে বলে জানিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে এমন তথ্য দেন সিআইডির ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার। মরদেহ শনাক্তে পরিবারের ৩৮টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনায় নিহত বাকি ৪৮ জনের মৃতদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। গেল বুধবার রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয় ৬৭ জন। তাদের মধ্যে ৪৮ জনের মৃতদেহ শনাক্ত করে নিয়ে যায় তাদের স্বজনরা। বাকি ১৯ জনের মৃতদেহ প্রাথমিকভাবে শনাক্ত করতে না পারায় তাদের স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। নমুনা সংগ্রহ এবং তার সবশেষ অগ্রগতি জানাতে সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিআইডি। ৫টি মৃতদেহ শনাক্তে ৩ সপ্তাহ সময় লাগলেও বাকি ১৪টি আগামী ২ সপ্তাহের মধ্যে শনাক্ত শেষে হস্তান্তর করা সম্ভব হবে বলে জানায় সিআইডি। মৃতদেহ রিপোর্ট পাওয়া এবং যিনি আত্মীয় স্বজন তার রিপোর্ট পাওয়া, এই দুইটা হলো রিপোর্ট পাওয়া। আর এই রিপোর্ট থেকে ম্যাচিং করে নিয়ে যে শনাক্ত করাটা, সব মিলিয়ে এদিকে ৭ এদিকে ৭, ১৫ দিন সর্বোচ্চ লাগবে। এদিকে ঘটনায় নিহত ও নিখোঁজ পরিবারকে সেবা দিতে পঞ্চম দিনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল ঢাকা জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট বুথ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাইলেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাস মোর্শেদ আলম। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দ্রুততম সময়ের মধ্যে চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান তিনি। বলেন, সিটি কর্পোরেশন, এফবিসিসিআই ও শিল্প মন্ত্রণালয় সচেতন হলে নিমতলির মতো ঘটনার পুনরাবৃত্তি হতোই না। রাষ্ট্রপতি মাননীয় স্পিকার, আমি থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোর্শেদ আলম, তার মধ্যে 90%, 90% তার কথা যার জন্ম এই মর্মান্তিক ঘটনা যত লোক মৃত্যুবরণ করেছে তার মধ্যে 90%, 90% লোক আমার নির্বাচনী এলাকার এবং 70% লোক আমার নিজ ইউনিয়ন, আমার গ্রামের। আমি তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা সমবেদনা প্রকাশ করছি। নিমতলির ঘটনা ৯ বছর অতিবাহিত হওয়ার পরেও এই স্থান থেকে কেমিক্যাল ফ্যাক্টরি এবং গোডাউনগুলি সরানো হয়নি। মাননীয় স্পিকার, বারবার এই অপমৃত্যুর মিছিল জাতি আর দেখতে চায় না। তাই আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে এই সকল কেমিক্যাল ফ্যাক্টরি এবং গোডাউনগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। এবার অন্য প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল ঘোষণা করল ছাত্রলীগেরই একটি অংশ। সোমবার সকাল ১১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই বিদ্রোহী প্যানেল ঘোষণা করা হয়। বিদ্রোহী প্যানেলের ভিপি পদে লড়বেন মোহাম্মদ সোহান খালেক এবং জিএস পদে লড়বেন আমিনুল ইসলাম বুলবুল। এদিকে বামজোটও তাদের নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে। বামজোটের ভিপি পদে লড়বেন লিটন নন্দী, জিএস পদে উম্মে হাবিবা বেনজির এবং এজিএস পদে লড়বেন সাদিকুল ইসলাম। পিলখানা ট্র্যাজেডির ১০ বছর আজ। এই দিনে কতিপয় বিডিআর এর বিপদগামী সদস্যদের হাতে নিহত হন সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তা সহ ৭৪ জন। সকালে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান সামরিক সচিবরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনী প্রধান, স্বরাষ্ট্র সচিব, বিএনপি মহাসচিব সহ নিহতদের পরিবাররা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার খুব শিগগিরই শেষ হবে। বিস্তারিত থাকছে সোহেল রানার রিপোর্টে। সম্মান প্রদর্শনের জন্য তৎকালীন বিপথগামী বিডিআর সদস্যদের হাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসেন নিহতদের পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডের 10 বছরেও আসামিদের বিচার না হওয়ায় অসন্তুষ্ট তারা। তবে অতি শিগগিরই বিচার শেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানান। যার যায়নি সে কোনোদিন অনুভব করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না এ কি নির্যাতন, কি ব্যথা। আমাদের দিন কিভাবে কাটে এটা মনে হলে তো আমরা, আর এটার বিচার হলে তাও একটু শান্তি হয়, কিন্তু তা তো হচ্ছে না। তাদেরকে সবাই ফাঁসি দিলেও তো আমি আমারটা পাবো না। তাদের বিচারটা যেন দ্রুত কার্যকর হোক, তাহলে হয়তো এই শহীদদের আত্মার শান্তি পাবে, আমরাও শান্তি পাবো। বিচারটা আমরা দেখে যেতে পারলে আমাদের খুব আত্মাটা শান্তি পেত। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পিলখানায় জড়িত আসামিদের বিচার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তাড়াতাড়ি তাদের শাস্তি কার্যকর করা হবে। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এরা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায়, এবং তাদের শাস্তি অনুযায়ী, মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলের নেতাকর্মীরা। এ সময় তিনি প্রকৃত আসামিদের শাস্তির দাবি জানান। ভয়াবহ ঘটনার পেছনের মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি। তো স্বাভাবিকভাবেই আমরা পরিজনদের সঙ্গে, জাতির সঙ্গে একমত, যেখানে সুষ্ঠু তদন্ত হয়নি, এটা আরও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। এছাড়াও এই দিনকে রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের দাবিও জানান তিনি। সোহেল রানা, RTV, ঢাকা। পিলখানার ঘটনায় হাইকোর্টে হত্যা মামলার রায় হয়েছে। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের রায় হলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশের জন্য অপেক্ষমান আছে হাইকোর্টের বিশেষ বেঞ্চে। বিস্ফোরক আইনে করা মামলাও থমকে আছে দীর্ঘদিন ধরে। আপিল শাহরের রিপোর্ট। বিডিআর বিদ্রোহের দুদিন পর বিদ্রোহের মাধ্যমে হত্যাসহ বিস্ফোরক আইনে দুটি মামলা হয়, যার মধ্যে হত্যা মামলায় হাইকোর্টে রায় হয়েছে। 2013 সালের 5 নভেম্বর এ মামলায় বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান রায় ঘোষণা করেন। 850 আসামির মধ্যে ডিএডি তৌহিদ সহ 152 জনকে ফাঁসির দণ্ড দেয় নিম্ন আদালত। যাবজ্জীবন দেয়া হয় 160 জনকে। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা হয় 256 জনের, খালাস পান 277 জন। 2017 সালের 27 নভেম্বর বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন, বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করেন। রায়ে 139 জনের ফাঁসি বহাল থাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 জনকে দেয়া হয় যাবজ্জীবন, 4 জন পান খালাস, আর এক আসামি মারা যান রায়ের আগেই। যাবজ্জীবন সাজায় দণ্ডিত 160 জনের মধ্যে 146 জনের সাজা বহাল থাকে, খালাস পান 12 জন, আর মারা গেছেন 2 জন। খালাসপ্রাপ্ত 277 জনের মধ্যে 69 জনের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। তাদের মধ্যে 31 জনকে যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। 4 জনের 7 বছর আর বাকি 34 জনের খালাসের রায় বহাল। বিভিন্ন মেয়াদে দণ্ডিত 256 জনের মধ্যে 182 জনকে 10 বছর, 8 জনকে 7 বছর, 4 জনকে 3 বছর ও 29 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। এমন অবস্থায় আসামিপক্ষের আইনজীবী বলছেন, পূর্ণাঙ্গ রায় পেলে আপিল বিভাগে যাবেন তারা। ওই রায়ের সার্টিফাইড কপি প্রাপ্তির জন্য আবেদন করে রেখেছি। আমরা পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হলে আমরা সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। পূর্ণাঙ্গ রায় না পাওয়ার কারণে আমরা এখন পর্যন্ত আপিল করতে পারি নাই।
আর অ্যাটর্নি জেনারেল বললেন আসামিপক্ষ আপিল বিভাগে গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পিলখানা মামলা তো রায় হয়ে গেছে, এখন যারা আসামি পক্ষ তারা আপিল করার বিষয়ে সার্টিফাইড কপি পেয়েছে কি না বা তারা কতখানি আপিল অগ্রসর হয়েছে এটা তাদের ব্যাপার। নিম্ন আদালতে চলা বিস্ফোরক আইনে করা মামলার জট দ্রুত খুলবে বলে প্রত্যাশা বিচার প্রার্থীদের। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দর্শক, এর সাথে শেষ করব দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিমান ছিনতাইকারীর পরিচয় উদ্ধারের দাবি র্যাবের। লাশ ময়নাতদন্তে চট্টগ্রাম মেডিকেলের মর্গে। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক। চকবাজারে নিহতদের স্মরণে চলছে রাষ্ট্রীয় শোক পালন। নিহত ৬৭ জনের মধ্যে বাকি ১৯ জনের পরিচয় আগামী ২ সপ্তাহে, বলছে সিআইডি। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল ঘোষণা। লিটন নন্দী ও উম্মে হাবিবাকে VPGS করে বাম জোটের প্রার্থী ঘোষণা। এবং পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। হত্যা মামলার রায় হলেও ১০ বছর শেষ হয়নি বিস্ফোরকের বিচার। শিগগিরই শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। দর্শক, দুপুর সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।